আজ আমরা দেখতে চলেছি ২০২৪ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো আর্টাভাইস। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। আচ্ছা, একবার ভাবুন তো, যদি হঠাৎ করে পুরো পৃথিবীর সমস্ত মানুষ মারা যায়, প্রায় ৫০ বছর ধরে পৃথিবী একদম পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে। পৃথিবীতে বেঁচে থাকে শুধুমাত্র একজন মানুষ, তবে পৃথিবীর সমস্ত কিছুই আগের মতোই রয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মার্কেট, শপিং মল সবকিছুই একদম স্বাভাবিক রয়েছে। এমন পৃথিবীতে আপনি যা খুশি তাই করতে পারবেন। কিন্তু এরকম মানুষহীন পৃথিবীতে কোনো মানুষ কি একা সার্ভাইভ করতে পারে? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটিতে। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের সার্ভাইভাল মুভির গল্প দেখে থাকি, কিন্তু আজকের এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন ঘুরে আসা যাক মানুষহীন এক অদ্ভুত পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা পুরো শহরটিকে একদম ফাঁকা অবস্থায় দেখতে পাই। দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কোনো মানুষই ছিল না। এবার আমরা ক্যালিফোর্নিয়ার একটি বনাঞ্চলকে দেখতে পাই, যেখানে জঙ্গলের ঠিক মাঝামাঝি একটি জায়গাতে উইলিয়াম নামক একজন ব্যক্তি বসবাস করে। উইলিয়াম আসলে একজন বায়োলজিস্ট ছিল, তাই সে যাতে তার রিসার্চগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারে, সে কারণেই সে লোকালয় থেকে দূরের একটি বনাঞ্চলে রয়েছে। এমনকি সে এখানে অনেকদিন ধরে একাই বসবাস করছে। তো আজকে উইলিয়াম যখন বাহিরে একটু কাজ করতে যায়, ঠিক তখনই একটি সাপ এসে তার হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়। উইলিয়াম এতে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল, ফলে তার হাত থেকে তার মোবাইল ফোনটিও নিচে পড়ে যায়। আর ফোনটিও এমন একটি জায়গাতে পড়েছিল যেখান থেকে ফোনটিকে উঠিয়ে আনাও সম্ভব নয়। তাই উইলিয়াম এখন অনেক বড় বিপদে পড়ে যায়। সে চাইলেও এখন কারো কাছে সাহায্য চাইতে পারছিল না। তাই সাপের বিষ যেন তার শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে, ফলে সে তখন নিজেই তার হাত কেটে দিয়ে সাপের বিষটিকে বের করে দেয়। কিন্তু সে তার ক্যাম্পে এসে যখন পানি পান করছিল, তখন সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে প্রায় অনেক সময় ধরে তার হ্যালুসিনেশন হচ্ছিল, কারণ সাপের বিষের কিছুটা প্রভাব তার শরীরে এখনও রয়ে গিয়েছে। তো এভাবেই উইলিয়াম প্রায় বেশ কয়েকদিন ধরে এখানেই পড়ে থাকে। যদিও উইলিয়াম আশেপাশে সমস্ত কিছু শুনতে পাচ্ছিল, কিন্তু তার উঠে দাঁড়ানো বা কথা বলার মতো শক্তি ছিল না। তো এভাবেই একদিন রাতের বেলা দেখা যায় যে সেই জঙ্গলের ভেতর অনেকগুলো হেলিকপ্টার আসে, আর বেশ কয়েকজন মানুষ সেখানকার বিভিন্ন জায়গা তল্লাশি করতে শুরু করে। উইলিয়ামও বুঝতে পারছিল যে তার ক্যাম্পের মধ্যে কেউ এসেছে। এটা বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই সেখানে ইমার্জেন্সি কিছু ঘটেছে, তাই এভাবে হেলিকপ্টারে করে রেস্কিউ টিম অনুসন্ধান চালাচ্ছে। কিন্তু উইলিয়াম যেহেতু কথাও বলতে পারছিল না, তাই সে কোনোভাবেই তাদের কাছে সাহায্য চাইতে পারে না। ফলে রেস্কিউ টিম সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এখন উইলিয়ামের শরীর থেকে সম্পূর্ণ বিষের প্রভাব চলে গিয়েছে। উইলিয়ামের কাছে তার শরীরটা এখন বেশ ভালো লাগছিল, কিন্তু তারপরও তার সন্দেহ হচ্ছিল যে পরবর্তীতে আবার কোনো সমস্যা হবে না তো। তাই উইলিয়াম দ্রুত তার ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে, আর সে তাড়াতাড়ি তার গাড়িটি পরিষ্কার করে সোজা শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখনই সে শহরের ভেতর প্রবেশ করে, তখন শহরের পরিস্থিতি দেখতে পেয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ সে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখতে পাচ্ছিল না। এমনকি যে রাস্তাতে প্রতিনিয়ত গাড়ি দিয়ে জ্যাম লেগে থাকত, আজকে সেখানে একটি মাত্র গাড়ি চলছিল না, বরং আশেপাশে অনেক গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এমনকি উইলিয়াম দেখতে পায় যে রাস্তার মাঝে বেশ কিছু মৃত মানুষের লাশও পড়ে আছে, সেই সাথে বেশ কিছু গাড়ির মধ্যেও মানুষ মরে পড়ে আছে। উইলিয়াম বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তবে এমন সময় রাস্তার মাঝখানে সে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল যে পুরো বিশ্বে ভয়ানক এক মহামারী ছড়িয়ে পড়ার কারণে ইউএস গভর্নমেন্ট এই জায়গাটিকে সাসপেন্ড করেছে। একথা জানতে পেরে উইলিয়াম বুঝতে পারে যে তাহলে এই মহামারীর কারণেই এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। উইলিয়াম এতে অনেক ভেঙে পড়েছিল, কারণ তার মা বাবাকে নিয়ে তার অনেক দুশ্চিন্তা হচ্ছিল। তাই সে দ্রুত তার গাড়ি নিয়ে তার মা বাবাকে দেখতে চলে যায়। আর রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে উইলিয়াম ভাবছিল যে সে হয়তো এই মহামারী থেকে এই কারণেই বেঁচে গিয়েছে, কারণ সে তার রিসার্চের জন্য কয়েক মাস ধরে জঙ্গলের মধ্যে একাই ছিল। এবার উইলিয়াম দ্রুত তার বাড়িতে পৌঁছানোর পর দেখতে পায় যে তার মা বাবাও বেশ কয়েকদিন বাড়িতে মরে পড়ে আছে। আর এই বিষয়টি উইলিয়াম কোনোভাবেই মানতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজেকে কোনো মতে সামলে নেয়, আর সে সমস্ত পরিস্থিতি মেনে নিয়ে বাহিরে এসে তার বাবা মায়ের জন্য সুন্দরভাবে কবর খোঁড়ে। এরপর সে তার মা বাবাকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর উইলিয়াম নিজেকে একটু মানসিকভাবে ঠিক করে নেওয়ার জন্য প্রায় বেশ কয়েকদিন তার বাড়িতেই সময় কাটায়। তবে কিছুদিন পরে সে বুঝতে পারে যে তাদের শহরে সে ছাড়া আর কেউই বেঁচে নেই। কিন্তু তার বিশ্বাস ছিল যে আশেপাশের কোথাও না কোথাও তার মতো কেউ না কেউ বেঁচে গিয়েছে। তাই সে তার গাড়িতে প্রয়োজনীয় খাবার, পানি, বিভিন্ন জিনিসপত্র
এবং একটি বন্দুক নিয়ে লাস ভেগাস শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে রাস্তার মধ্যে যে ব্রিজের মাধ্যমে লাস ভেগাস শহরে যাওয়া হয় সেই ব্রিজটিতে বিভিন্ন গাড়ির কারণে ব্রিজটি ব্লক হয়েছিল, যেটা দেখে উইলিয়ামের প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ এটাই ছিল লাস ভেগাস যাওয়ার জন্য সবচাইতে সহজ রাস্তা। তবে এখন তাকে বিপরীত পথ দিয়ে যেতে হবে, যেটা দিয়ে যেতে তার অনেক বেশি সময় লাগবে। কিন্তু তারপরও সে দ্রুত সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে, আর প্রায় কয়েক ঘন্টা ধরে জার্নি করার পর সে কোনো মতে লাস ভেগাসে এসে পৌঁছয়। লাস ভেগাস ছিল খুবই উন্নত মানের একটি শহর এবং এখানকার জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে এটি মূলত ছিল অনেক ব্যস্ততম একটি শহর। কিন্তু এই ব্যস্ততম শহরে আসার পরও উইলিয়াম দেখতে পায় যে তাদের শহরের মতো এখানে কেউ নেই। সে বিভিন্ন রাস্তাঘাট, শপিং মল, রেস্টুরেন্ট সমস্ত জায়গাতে ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত ছিল না। তারপরও অনেক সময় ধরে উইলিয়াম বিভিন্ন জায়গাতে ঘুরতে থাকে। এতে করে সে অনেক ক্লান্ত হয়ে গেলে সে সেখানকার অনেক পপুলার একটি হোটেলে চলে যায়। এরপর সে রিল্যাক্স হওয়ার জন্য সেখানে গোসল করে সেখানকার ক্লাব সেক্টরে চলে যায়, যেখানে অনেক দামি দামি ওয়াইন ছিল, যেগুলো এর আগে উইলিয়াম কোনোদিনও খেতে পারেনি। তাই সে এক এক করে সেখানকার ওয়াইনগুলো ট্রাই করে দেখছিল, কারণ এগুলো এখন ছিল তার জন্য সম্পূর্ণ ফ্রি। তবে ঠিক এমন সময় উইলিয়ামের কাছে দুজন মানুষ আসে, যাদের মধ্যে একজনের নাম ছিল মিল্টন এবং আরেকজনের নাম ছিল এন। উইলিয়াম তাদেরকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ এখন অন্তত তার দুজন সঙ্গী হয়েছে। এবার মিল্টন নামক ব্যক্তিটি উইলিয়ামকে জানায় যে তারা প্রায় বেশ কয়েকদিন ধরে এভাবেই বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উইলিয়াম জানতে চায় যে এসব কিছু কিভাবে ঘটেছে। মিল্টন তখন তাদেরকে তাদের দেশের শেষ নিউজটি দেখায়, যেখানে বলা হচ্ছিল যে ভয়ানক এক মহামারী পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু বিজ্ঞানীরা শত চেষ্টা করেও কোনো অ্যান্টিডট বের করতে পারেনি, যার ফলে প্রতিনিয়ত শত শত মানুষের মৃত্যু ঘটছে। মিল্টন উইলিয়ামকে আরও জানায় যে এই মহামারী ছড়িয়ে পড়ার কিছুদিনের মধ্যেই প্রত্যেকটি দেশেই গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। মানুষ খাবার এবং পানির জন্য একে অপরের সঙ্গে লড়তে শুরু করে, এমনকি একে অপরকে হত্যা করে ফেলে। এভাবেই আরও অনেক মানুষের মৃত্যু হয়ে যায়, যার ফলে এখন প্রত্যেকটি জায়গায় মানবহীন। হয়তো পৃথিবীতে এখন খুবই কম মানুষই জীবিত আছে। মিল্টন উইলিয়ামকে বলে যে মহামারীর পর এতগুলো দিনে তারা উইলিয়ামকে শুধুমাত্র জীবিত হিসেবে পেয়েছে, এর ভেতরে তারা কোনো জীবিত মানুষকেই দেখতে পায়নি। একথা শুনে উইলিয়াম অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে অল্প কিছুদিনের মধ্যে প্রতিনিয়ত কত মানুষের মৃত্যু ঘটেছে। এদিকে উইলিয়াম এখানে মিল্টন এবং এনের কথা শুনে বুঝতে পারে যে এতগুলো দিন এভাবে একা একা সার্ভাইভ করার ফলে তাদের দুজনের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এবার এন এখানে উইলিয়ামকে বলে যে তার হাজব্যান্ড এবং বাচ্চা যখন মারা যাচ্ছিল তখন সে ভিডিও কলের মাধ্যমে তাদের মৃত্যু দেখেছে, তাই তার জীবনের সমস্ত কষ্ট সে সেখানেই পেয়েছে। তার এখন বাঁচার কোনো ইচ্ছে নেই, সেও তার মৃত্যুর জন্যই অপেক্ষা করছে। তো এভাবেই উইলিয়াম বেশ কয়েকদিন তাদের দুজনের সঙ্গেই হোটেলেই কাটিয়ে দেয়। আর এখানকার দামি দামি খাবার, জিনিসপত্র, জামা কাপড় এই সমস্ত কিছু ফ্রিতে পাওয়ার পরও তাদের কাছে যেন কিছুই ভালো লাগছিল না। জীবনের প্রত্যেকটি দিনই যেন অনেক বোরিং হয়ে উঠছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে 1xBet। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন। এখানে রয়েছে ল্যাপটপ, আইফোন, বিএমডাব্লিউ গাড়ি এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেনের উচ্চতা যত বেশি হবে আপনি তত বেশি অর্থ পাবেন। এখানে আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা চান তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 12,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন। এমনকি আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশন করার সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। কারণ মানুষ সহজেই যখন সমস্ত জিনিস পেয়ে যায় তখন আর তাদের কাছে নতুন কিছু পাওয়ার আশাই থাকে না। তো এভাবেই একদিন মিল্টন এবং উইলিয়াম গল্প করছিল। মিল্টন এখানে উইলিয়ামকে জানায় যে সে অনেক বড় একজন বিজনেসম্যান ছিল, আর তার কোম্পানিকে দাঁড় করাতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সে কোম্পানির পেছনে তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছে, কিন্তু এখন তার কাছে সেই কোম্পানির যেন কোনো মূল্যই নেই। এমনকি তার পরিবারে কেউ এখন বেঁচে নেই, কিন্তু তার কাছে এখন শুধুমাত্র তার একটি গান আছে, আর এই গানটি সে তার কাছে এই কারণেই রেখেছে
যাতে করে যে কোনো সময় তারা চাইলে মৃত্যুবরণ করতে পারে। এটা শুনে উইলিয়াম অনেক ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেই হোটেল থেকে বেরিয়ে আসে, কারণ তার এখনও বাঁচার ইচ্ছে ছিল। তবে হোটেল থেকে বেরিয়ে আসার পরেই উইলিয়াম পরপর দুটো গুলির আওয়াজ শুনতে পায়, অর্থাৎ মিল্টন এবং এন নিজেই নিজেকে শেষ করে ফেলেছে। তাই উইলিয়াম আবারও একদম একা হয়ে যায়। তার কাছে মনে হচ্ছিল যে পুরো পৃথিবীতে সে একাই রয়েছে। উইলিয়াম এতে যেন অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। তাই সে ফুল স্পিডে তার গাড়ি চালিয়ে দ্রুত সেই শহর থেকে বেরিয়ে আসে। তবে রাস্তার মাঝখানে একটি কুকুর দেখতে পেয়ে সে তার গাড়ি থামিয়ে দেয়, আর কুকুরটির কাছে আসলে তার কাছে কুকুরটিকে অনেক বেশি আপন মনে হচ্ছিল। তাই সে কুকুরটিকে তার সঙ্গে রাখারই সিদ্ধান্ত নিয়েছে, কারণ এতে করে অন্তত তার একজন সঙ্গী হবে। সে এখানে কুকুরটির নাম রেখে দেয় লাকি। তো উইলিয়াম এখন লাকির সঙ্গে নতুনভাবে বাঁচার সিদ্ধান্ত নেয়। তাই সে প্রথমেই লাকিকে নিয়ে একটি লাইব্রেরিতে যায়, আর সেখান থেকে সে বেশ কয়েকটি সার্ভাইভাল বই নেয়। এরপর সে সোজা চলে যায় তার পুরনো বাড়িতে। এরপর উইলিয়াম তার মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা ছেড়ে ফেলে, কারণ তার কাছে এখন আনলিমিটেড সবকিছুই ছিল। খাবার পানি নিয়েও তাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। এবার উইলিয়াম আস্তে আস্তে লাকির সঙ্গে সময় কাটাতে থাকে। সে তার মনের সমস্ত কথাও লাকির সঙ্গে শেয়ার করত। প্রতিদিন সকালে উঠে সে খাবার তৈরি করে খাওয়া দাওয়া শেষ করে সে লাকিকে নিয়ে ঘুরতে বের হতো। এমনকি তারা দুজন মিলে প্রত্যেকটি জায়গাতে মানুষের সন্ধান করত, যে কোথাও কোনো মানুষ জীবিত আছে কিনা। এভাবেই দেখতে দেখতেই প্রায় 1 বছর সময় পার হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত উইলিয়াম একজন মানুষেরও সন্ধান পায়নি। এবার এভাবেই যখন উইলিয়াম একদিন লাকিকে নিয়ে বাহিরে ঘুরছিল, তখন একটি বাড়ির সামনে আসার পর লাকি অনেক জোরে জোরে ভুগছিল, আর সেই বাড়িটি চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছিল, যেটা দেখে উইলিয়াম অনেকটাই খুশি হয়ে যায় এবং সে সোজা সেই বাড়িটির দিকে যেতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে বাড়িটির মধ্যে কোনো না কোনো মানুষ রয়েছে। এবার কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়ির সামনে পৌঁছে যায়। তবে উইলিয়াম সুরক্ষার জন্য নিজের হাতে একটি হাতিয়ার রেখেছিল। এদিকে বাড়িটির সামনে গিয়ে সে দেখতে পায় যে সেখানে এমা নামক একটি মেয়ে রয়েছে। মেয়েটি উইলিয়ামকে দেখে অনেক ভয় পাচ্ছিল, তাই সে দূর থেকেই বাড়ির ছাদের উপর থেকে তার দিকে বন্দুক তাক করে রাখে। সে জানায় যে সেও তার মতো একজন সার্ভাইভার, সে তার কোনো ক্ষতি করতে আসেনি। এমা তখন উইলিয়ামকে তার বাড়িতে প্রবেশ করতে দেয়, আর তারা দুজনে একে অপরের সঙ্গে অনবরত গল্প করতে থাকে, কারণ এতগুলো দিনে তারা দুজনই কোনো কথা বলার মানুষ পেয়েছে। এমা জানায় যে মহামারী শেষ হওয়ার পর উইলিয়ামকেই সে প্রথম জীবিত মানুষ হিসেবে দেখছে। উইলিয়ামের সঙ্গে কথা বলে এমা বুঝতে পারে যে উইলিয়াম আসলে অনেক ভালো মনের একজন মানুষ। এমনকি আমাকেও উইলিয়ামের কাছে অনেক ভালো মানুষই মনে হয়েছিল। তাই তারা দুজনই একে অপরের সঙ্গ পেয়ে অনেক বেশি খুশি ছিল। তাই তারা দুজনই এখানে সিদ্ধান্ত নেয় যে একা একা সার্ভাইভ না করে তারা একসঙ্গে সার্ভাইভ করবে, এতে তাদের কারোই বোরিং লাগবে না। তাই আমা তখন উইলিয়ামের সঙ্গে তার বাড়িতে চলে আসে। তবে উইলিয়ামের এতগুলো দিন বাড়িতে একা থাকার কারণে সে কোনো কিছুই গুছিয়ে রাখেনি। তার পুরো বাড়িটি একদম অগোছালো ছিল। তাই তখন তারা দুজন মিলে নতুন করে সম্পূর্ণ বাড়িটিকে সাজাতে শুরু করে। উইলিয়ামের বাড়ির পাশে আবার অনেক বড় একটি সুপার শপ ছিল, যেটা কিনা একসময় ছিল তাদের শহরের সবচাইতে পপুলার সুপার শপ। আর এই সুপার শপটিতে প্রায় মানুষের প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসই রয়েছে। এদিকে তারা দুজনই একে অপরকে পেয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছে। তাই দেখতে দেখতে তাদের দুজনের সময় বেশ ভালোই কাটছিল। তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একসঙ্গে কাজ করে এবং সারাদিন একটি রুটিনের মাধ্যমে তাদের সময়গুলো পার করে। এরপর তারা গল্প করে, কফি পান করে, অনেক সময় বই পড়েও তারা সময় কাটায়। আবার যখন তাদের খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে যায়, সেগুলো তখন তারা সেই সুপার শপ থেকে গিয়ে নিয়ে আসে। এভাবেই কিছুদিনের মধ্যেই তারা একে অপরের সহযোগিতায় আস্তে আস্তে নিজেদের শখের কাজগুলো করতে থাকে, যাতে করে দিনগুলো তাদের কাছে বোরিং না হয়ে যায়। প্রায় সময় তারা ফিশিং এবং গার্ডেনিং করে সময় কাটিয়ে দেয়। তবে কিছুদিনের মধ্যে উইলিয়াম একটি বিষয় লক্ষ্য করে, সেটা হলো সবসময় আমা তার দিকে অনেক খেয়াল রাখে এবং ছোট ছোট বিষয়েও তাকে অনেক কেয়ার করে। তে আস্তে আস্তে আমার প্রতি উইলিয়ামের অনেক ভালো লাগা তৈরি হয়ে যায়। তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এরপর তারা একে অপরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে যদি পৃথিবীতে তারা শুধুমাত্র দুজনই বেঁচে থাকে, তাহলে তাদেরকে এখন পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। এভাবে করেই তারা আরও একটি নতুন পৃথিবীর সূচনা ঘটাতে পারবে। তো এভাবেই আরও বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পর দেখা যায় যে শহরের কোনো জায়গাতেই যেহেতু কোনো মানুষজন ছিল না, তাই শহরের মধ্যে আস্তে আস্তে বিভিন্ন জঙ্গলি জানোয়াররা চলে আসতে থাকে, যারা কিনা মানুষের জন্য অনেক হিংস্র ছিল। আর এখন শহরের সমস্ত কলকারখানা বন্ধ থাকার কারণে শহরের বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ ছিল। তাই উইলিয়ামদের বাড়িতেও কোনো বিদ্যুৎ ছিল না। উইলিয়াম তখন নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে একটি সোলার সেট করে ফেলে,
আর সেই সোলারকেই তখন তারা বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করতে থাকে। এভাবেই তারা প্রতিনিয়ত সার্ভাইভ করার জন্য প্রয়োজন মতো যে কোনো জিনিসেরই বিকল্প বের করেই ফেলছিল। এরপর দেখতে দেখতেই প্রায় কয়েক মাস সময় পার হয়ে যায়। আর বর্তমানে আমা প্রেগনেন্ট ছিল, তাই আমার খুশির পরিমাণটা ছিল অনেক বেশি। সে তার সন্তানের সঙ্গে নতুন জীবনের জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু উইলিয়ামকে দেখে খুব একটা খুশি মনে হচ্ছিল না। সে আসলে তার অনাগত সন্তান নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এমনকি সে অনেক বড় একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে এমন ধ্বংসাত্মক পৃথিবীতে তার সন্তানকে আনাটা ঠিক হচ্ছে কিনা। তার উপর আবার ডেলিভারির সময় আসলে তাকে একাই সবকিছু করতে হবে। কিন্তু যদি এতে আমার কিছু হয়ে যায়, এসব চিন্তা করে উইলিয়াম অনেক ভয় পাচ্ছিল। তবে উইলিয়াম ডেলিভারির ব্যাপারে সমস্ত কিছু জানার জন্য তার বাড়ির পাশে থাকা লাইব্রেরিতে গিয়ে ডেলিভারি সম্পর্কিত বিভিন্ন বই পড়তে থাকে, যাতে করে সে আমাকে যতটুকু সম্ভব হেল্প করতে পারে। সময়ের সাথে সাথে উইলিয়াম তার বাড়িকে একদম সুরক্ষিত করে তুলছিল। এমনকি সোলার প্যানেল থাকায় তাদের বিদ্যুতেরও কোনো সমস্যা ছিল না। তাই তারা ডেলিভারির আগে ফ্রিজের মধ্যে বিভিন্ন খাবার স্টোর করার সিদ্ধান্ত নেয়। এমনকি আমার পুষ্টিকর খাবারের জন্য উইলিয়াম তার বাড়িতে কিছু মুরগি এবং গৃহপালিত পশু লালন পালন করছে, যেটার মাধ্যমে তারা মাংস, ডিম এবং দুধের চাহিদা মেটাতে পারবে। তাদের কাছে এখন অনেক বড় একটি গার্ডেনও ছিল। আর আশেপাশের কোথাও কোনো মানুষ না থাকার কারণে সমস্ত জায়গায় যেন এখন প্রাকৃতিক সৌন্দর্যে ভরে গিয়েছিল। তাই পরিবেশও এখন ছিল খুবই শান্ত এবং সুন্দর। বাতাসেও কোনো ধরনের পলিউশন ছিল না। অর্থাৎ তাদের জীবন এখন অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন। তবে কিছুদিন পরেই তারা অনেক বড় একটি সমস্যার মধ্যে পড়ে যায়। আসলে তাদের আশেপাশে প্রতিনিয়ত ইঁদুরের সংখ্যা অনেক দ্রুত গতিতে বাড়ছিল। এমনকি এর উপদ্রব এতটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যে এখন ঝাঁকে ঝাঁকে ইঁদুর তাদের বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে তারা দুজনই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে উইলিয়াম এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে তাদের বাড়িতে থাকা সমস্ত ময়লা আবর্জনা একত্রিত করে ফেলে এবং আগুন জ্বালিয়ে চারিদিকে ময়লাগুলোকে ছড়িয়ে দেয়, যাতে করে ইঁদুর কোনোভাবে তাদের কাছে না আসতে পারে। কিন্তু তার এই পদ্ধতিও কোনোভাবেই কাজ করছিল না। অনবরত ইঁদুররা তাদের বাড়িতে প্রবেশ করেই যাচ্ছিল। তাই উইলিয়াম দ্রুত আমাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আর সে সঙ্গে সঙ্গেই তাদের পুরো বাড়িটিকে একদম সিল করে দেয়, যাতে করে কোনোভাবে ইঁদুর বাড়ির ভেতরে আসতে না পারে। তবে উইলিয়াম আমাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কিন্তু এমা তাকে ভরসা দেয় আর বলে তারা দুজন মিলে একসঙ্গে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবে। এবার বেশ কয়েকদিন উইলিয়াম বাড়ির ভেতরে থেকেই লক্ষ্য করে যে ইঁদুরগুলো মূলত দিনের বেলা এখান থেকে চলে যায়। তাই এই সুযোগে উইলিয়াম দিনের বেলা চলে যায় বিড়াল খুঁজতে। আর সে খুবই অল্প সময়ের মধ্যেই আশেপাশে থাকা সমস্ত বিড়ালগুলোকে তাদের বাড়িতে নিয়ে আসে, যার ফলে কয়েকদিনের মধ্যেই ইঁদুরের উপদ্রব একদমই কমে যায়। তারা আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবার অবশেষে সেই দিনটিও চলে আসে যেদিন আমার ডেলিভারি পেইন ওঠে। তবে উইলিয়াম আগে থেকেই সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছিল, তাই খুব সুন্দরভাবেই তাদের বাচ্চা পৃথিবীতে আসে। তাদের একটি কন্যা সন্তান হয়েছিল, আর নিজের সন্তানকে পেয়ে তারা দুজনই অনেক খুশি ছিল। এবার কয়েকদিন পর উইলিয়াম শহরের বিভিন্ন জায়গাতে অনেক বড় করে তাদের বাড়ির অ্যাড্রেস লিখে দেয়, যাতে করে কোনো সার্ভাইভার যদি এখানে আসে তাহলে তারা তাদের জন্য খাবার, পানি এবং থাকার ব্যবস্থা করে দেবে। এভাবেই দেখতে দেখতেই প্রায় 6 বছর সময় পার হয়ে যায়। তো একদিন উইলিয়াম যখন রাস্তা দিয়ে তার গাড়ি চালাচ্ছিল, তখন তার গাড়ির নিচে একটি জন্তু এসে পড়ে যায়। আসলে এই 6 বছরে শহরগুলো বনাঞ্চলে পরিণত হয়েছে, তাই শহর এবং জঙ্গলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ফলে যে কোনো সময় যে কোনো জায়গাতে ভয়ানক জন্তু জানোয়াররা থাকে। তো উইলিয়াম এখানে এই জন্তুটিকেই দেখছিল, কিন্তু এমন সময় সে একটি গাছের পেছনে ছোট্ট একটি মেয়েকে দেখতে পায়। তবে মেয়েটি তাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু উইলিয়াম কোনো মতে তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। আর সে সেই মেয়েটিকে বলে যে সে কোনো খারাপ মানুষ নয়, সে তার কোনো ক্ষতি করবে না, তাই সে চাইলে তার সঙ্গে তার বাড়িতে যেতে পারে। সেখানে তার জন্য খাবার, পানি সবকিছুর ব্যবস্থা রয়েছে। এমনকি বাড়িতে তার ওয়াইফ এবং বাচ্চাও রয়েছে। কিন্তু তারপরও মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চিৎকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল, তাই উইলিয়াম যখন তাকে কিছু খাবার খেতে দেয়, তখন মেয়েটি বুঝতে পারে যে উইলিয়াম কোনো খারাপ মানুষ নয়। তাই মেয়েটি উইলিয়ামের গাড়ির পেছনে চড়ে তার বাড়িতে চলে আসে। আর উইলিয়াম তার পরিবারের জন্য প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি নিয়ে এসেছিল। তবে এখানে আমরা দেখতে পাই যে বর্তমানে উইলিয়াম এবং আমার 2টো সন্তান রয়েছে। তার বড় সন্তানের নাম ছিল হেদার এবং ছোট সন্তানের নাম ছিল অ্যালেক্স। আর মজার ব্যাপার হচ্ছে এমা আবারও প্রেগনেন্ট। এদিকে উইলিয়াম শহরের বিভিন্ন জায়গাতে তাদের যে অ্যাড্রেস দিয়েছিল, সেই অ্যাড্রেস ফলো করে তাদের বাড়িতে আরও 2জন সার্ভাইভার যুক্ত হয়েছে, যাদের মধ্যে একজনের নাম ছিল জর্জ
এবং আরেকজনের নাম ছিল মেরিনা। কিন্তু উইলিয়ামের সঙ্গে যে মেয়েটি এসেছিল সেই মেয়েটি এখনও অনেক ভয় পাচ্ছিল, তাই সে উইলিয়ামের গাড়ি থেকে কোনোভাবেই নামছিল না। ফলে সে যাতে কমফোর্টেবল ফিল করে তাই কেউ তাকে আর কিছুই বলে না। এজন্য মেয়েটি সারা রাত সেই ট্রাকের মধ্যেই কাটিয়ে দেয়। এবার সকাল হয়ে গেলে মেরিনা তাকে খাবার দিতে আসে, কিন্তু মেয়েটি এতে ভয় পেয়ে গিয়ে খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। মেরিনা তখন মেয়েটিকে জানায় যে অনেকদিন আগে সেও তার সঙ্গীকে নিয়ে একদমই একা ছিল। তারা দুজন মিলে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কোথাও তাদের থাকার মতো জায়গা ছিল না। কিন্তু প্রায় 3 বছর ধরে তারা উইলিয়ামদের সঙ্গে আছে। তারা অনেক ভালো মনের মানুষ, তার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এসব কথা বলে মেরিনা তাকে বোঝায়, আর সে তাকে ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে পাঠায়। তবে মেরিনা যখন সেই মেয়েটির জিনিসপত্র চেক করে দেখছিল তখন সে সেখানে অদ্ভুত একটি ড্রয়িং এবং একটি লেটার খুঁজে পায়। লেটারটিতে মেয়েটির নাম লেখা ছিল ইভি। মেরিনা তখন ইভির লেটারটি বাকি সবাইকে দেখায়, কারণ এই চিঠিটি আসলে লিখেছিল ইভির মা। সেখানে লেখা ছিল যে যদি কেউ আমার মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনারা ওর দিকে খেয়াল রাখবেন। ওর জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। তারা সবাই চিঠিটির মাধ্যমে আরও জানতে পারে যে পৃথিবীতে যখন মহামারী ছড়িয়ে পড়েছিল তখন ইভিকে তার নিজের বাবাই হ্যারেস করেছিল, আর সেই ঘটনা ইভির মনে অনেক খারাপ প্রভাব ফেলে। তাই তারপর থেকে ইভি আর কাউকে বিশ্বাস করে না, এমনকি অচেনা কোনো মানুষকে দেখলে সে অনেক ভয় পায়। কিন্তু একদিন ইভির বাবা যখন ইভিকে আবারও হ্যারেস করতে যাচ্ছিল তখন ইভির মা নিজের হাতে তাকে হত্যা করে ফেলে, আর সে ইভিকে কিছু জিনিসপত্র দিয়ে বাড়ি থেকে একটি সুরক্ষিত জায়গাতে চলে যেতে বলে। ইভির ব্যাপারে এই সমস্ত কথা জানতে পেরে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ইভির দিকে খেয়াল রাখবে। তো এভাবেই প্রায় অনেক দিন সময় পার হয়ে যায়। কিছুদিন পর অ্যামার কোলজুড়ে আরও একটি সন্তান আসে, যার নাম তারা রাখে জয়ী। সবকিছু মিলিয়ে তারা অনেক খুশি ছিল। তারা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে জীবনযাপন করছিল। এর মধ্যে একদিন তারা কোনো একজন মানুষের তাদের কাছে আসার সিগন্যাল পায়। তারা আসলে দড়ি এবং বেলের মাধ্যমে একটি ট্র্যাপ তৈরি করে রেখেছিল, যাতে করে কেউ তাদের দিকে আসলে তারা আগেই বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গেই তারা সতর্ক হয়ে যেতে পারে। তো এখানে সিগন্যাল পেয়ে সমস্ত বাচ্চাদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়, আর বড়রা সবাই মিলে তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সেই মানুষগুলো এখানে আসার পর দেখা যায় যে এরাও হচ্ছে তাদের মতোই সার্ভাইভার্স, যারা কিনা থাকার মতো জায়গা খুঁজছে। তাই তারা এখানে উইলিয়ামদেরকে জানায় যে টাউনে একটি অ্যাড্রেস দেখে তারা এই জায়গাতে এসেছে। তারা তাদের কোনো শত্রু নয়। তো এই গ্রুপটির মধ্যে ছিল 4 জন সদস্য। তাদের নাম হচ্ছে মলি, জিন, অ্যাজরা এবং তাদের ছোট্ট একজন সদস্য রাইফ। তো তাদের ব্যাপারে জানতে পেরে উইলিয়ামরা তাদেরকেও তাদের সঙ্গে নিয়ে নেয়। এরপর তারা সবাই যখন গল্প করছিল তখন মলি জানায় যে এতগুলো বছর পর তারা এই প্রথম কোনো জীবিত মানুষদেরকে খুঁজে পেয়েছে। তবে তাদের থাকার মতো কোনো ঠিকানা ছিল না। তারা প্রতিদিনই প্রায় অনেকটা রাস্তা পাড়ি দিতে দিতে এই জায়গাতে পৌঁছেছে। তবে তাদেরকে পেয়ে এখন তাদের অনেক ভালো লাগছে। অ্যামা তখন তাদেরকে জানায় যে এখন থেকে তারা সবাই মিলে পরিবারের মতোই থাকবে। তাছাড়া এখানে খাবার পানির কোনো অভাব নেই, তাই তাদের কোনো সমস্যা হবে না। যেহেতু পৃথিবীতে এখন মানুষ খুবই কম রয়েছে তাই তারা সবাই একসঙ্গে মিলে নতুন একটি জেনারেশন তৈরি করবে। তো এখানে মলি নামক যে মেয়েটি ছিল সে একসময় অনেক পপুলার একজন ডক্টর ছিল। তাই এখন যদি তাদের মেম্বারদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে মলি তাদের সবার ট্রিটমেন্ট দিতে পারবে। এবার পরের দিন উইলিয়াম তাদের সবাইকে এখানকার রুলসগুলো বলছিল যে কিভাবে তারা খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিস আনার জন্য তাদের বাড়ি থেকে শহরের বিভিন্ন জায়গাতে যায়। যে এখন যেহেতু শহর এবং জঙ্গলের মধ্যে কোনো বাউন্ডারি নেই তাই তারা প্রত্যেকেই যখন বাইরে সাপ্লাই আনতে যাবে তখন তারা অবশ্যই যেন তাদের সঙ্গে কাউকে না কাউকে নিয়ে যায় এবং তাদের সঙ্গে হাতিয়ার নিয়ে যায়, কারণ এখন প্রায় সমস্ত জায়গাতেই ভয়ানক জন্তু জানোয়াররা রয়েছে। এবার সেদিন বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আনার জন্য ফ্যামিলির প্রত্যেকটি অ্যাডাল্ট মেম্বাররা শহরের অন্য আরেকটি প্রান্তে চলে আসে, যেখানে একটি পরিত্যক্ত হসপিটাল ছিল। তাই মলি তখন সেই হসপিটালের মধ্যে গিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো নিতে থাকে, আর বাকিরা নিতে থাকে বিভিন্ন খাবার এবং অন্যান্য জিনিসপত্র। তো সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে তারা তাদের বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে তারা সবাই অনেক আনন্দ করছিল। তাদের মধ্যে জিন নামক যে মেয়েটি রয়েছে সে একসময় একজন সিঙ্গার ছিল, তাই সে এখানে সবাইকে বিভিন্ন পারফরমেন্স করে শোনায়। জিন আবার প্রেগনেন্ট ছিল, আর তার বয়ফ্রেন্ড হচ্ছে ইজরা। অন্যদিকে উইলিয়ামদের সঙ্গে জর্জ এবং মেরিনা নামক যে সদস্য ছিল তারা দুজনও আস্তে আস্তে নিজেদেরকে ভালোবেসে ফেলেছিল, তাই তারাও সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার কিছুদিন পর দেখা যায় জিন এবং মেরিনা দুটো সন্তানের জন্ম দেয়। তো এভাবেই দেখতে দেখতে প্রায় 14 বছর সময় পার হয়ে যায়।
বর্তমানে উইলিয়ামদের ছোট পরিবারটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। তবে তাদের পরিবারের সবচাইতে প্রথম বাচ্চা ছিল হেদার, অর্থাৎ উইলিয়াম এবং অ্যামার প্রথম সন্তান। আর আজকে হেদারের জন্মদিন ছিল, তাই তারা সবাই মিলে অনেক মজা করছে। অন্যদিকে দেখা যায় যে তাদের ফ্যামিলিতে যেই ছোট ছোট বাচ্চারা ছিল তাদের সবাইকে প্রতিদিন উইলিয়াম লেখাপড়া করায়, যাতে করে তারা আগের পৃথিবীর সম্পর্কে জানতে পারে, যে পৃথিবী কতটা আধুনিক এবং উন্নত ছিল, যাতে করে ভবিষ্যতে তারা আবারও তেমনই একটি পৃথিবী তৈরি করতে পারে। উইলিয়াম বাচ্চাদেরকে জানায় যে আগের পৃথিবীতে কত মানুষ বসবাস করত আর কিভাবে তারা একসঙ্গে মিলে সমস্ত কাজগুলো পরিচালনা করত। তো এবার একদিন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু উইলিয়াম সারা বাড়ি তল্লাশি করেও তার কুকুর লাকিকে খুঁজে পাচ্ছিল না, তাই সেইতে একদম অস্থির হয়ে পড়েছিল। উইলিয়াম তখন লাকিকে খোঁজার জন্য দৌড়ে বাইরে চলে যায়। আর অনেক সময় খোঁজাখুঁজির পর সে দেখতে পায় যে লাকি আসলে একটি গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। এটা দেখে উইলিয়াম যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। লাকির মৃত্যু সে কোনোভাবেই মানতে পারছিল না, কারণ সে যখন একদম একা ছিল তখন তার একমাত্র সঙ্গী ছিল লাকি, তাই সে লাকিকে অনেক ভালোবাসত। তবে লাকির মৃত্যুতে শুধুমাত্র উইলিয়ামই নয়, বরং পরিবারের সবাই অনেক কষ্ট পেয়েছিল। তাই তারা খুব সুন্দরভাবে লাকির দাফন কাজ সম্পন্ন করে, আর লাকিকে তারা পরিবারের প্রথম সদস্যের উপাধি দেয়। এভাবেই কয়েকদিন পর তারা সবাই লাকির মৃত্যুর শোক কাটিয়ে ওঠে। তবে একদিন যখন উইলিয়াম তাদের বাড়ির সামনে এসে লাকির সমাধির সামনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সে সেখানে একটি জংলি বাঘকে দেখতে পায়, যে কিনা খুবই আক্রমণাত্মকভাবে তাদের বাড়ির ভেতরেই ঢুকতে চাইছিল। কিন্তু উইলিয়াম তখন পরিবারের সবাইকে বাঁচানোর জন্য সে বাঘটিকে থামানোর জন্য বাঘটির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গেই বাঘটি তার উপর আক্রমণ করে বসে। আর এটা এতটাই শক্তিশালী ছিল যে উইলিয়াম তার সঙ্গে একদমই পেরে ওঠে না। এদিকে ততক্ষণে উইলিয়ামের চিৎকার শুনে সবাই বাহিরে আসলেও এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ বাঘটি উইলিয়ামের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। তবে তারপরও ডক্টর মলি সকলের সঙ্গে মিলে উইলিয়ামকে টেনে নিয়ে আসে, আর তারা সবাই মিলে একসঙ্গে উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। সৌভাগ্যবশত তাদের কাছে ট্রিটমেন্টের সমস্ত কিছুই ছিল, কারণ তারা আগেই তাদের প্রয়োজনীয় সবকিছু এনে রেখেছে। আর এখানে মলির দ্রুত সময়ে পদক্ষেপ নেয়ার ফলে এবারের মতো উইলিয়ামের জীবন বেঁচে যায়। আর অন্যদিকে অ্যামা একটি বন্দুকের সাহায্যে দ্রুত সেই বাঘটিকে মেরে ফেলে। আর কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে উইলিয়াম সুস্থ হয়ে ওঠে। এরপর দেখতে দেখতে প্রায় 17 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে উইলিয়ামের পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। উইলিয়ামের জয়ী এবং অ্যালেক্স নামক যে ছেলে দুটো ছিল তারা দুজনে এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাই উইলিয়াম তাদেরকে প্রতিনিয়ত পৃথিবীতে সার্ভাইভ করা শেখায়। তারাও এখন বিভিন্ন পশু পাখির শিকার করতে পারে। অন্যদিকে আমরা উইলিয়ামের মেয়ে হেদারকে দেখতে পাই। হেদার এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর হেদারের সঙ্গে ছিল রাইফ নামক সেই ছোট্ট ছেলেটি, যে কিনা মলিদের সঙ্গে এসেছিল। তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে রাইফ এবং হেদার এখন একে অপরকে ভালোবাসে, আর এই বিষয়টি তাদের পরিবারের সবাই জানে, কিন্তু কেউ এতে কোনো আপত্তি জানায় না, কারণ তারাও চাইতো প্রত্যেকেই যেন নিজেদের সঙ্গীদেরকে বেছে নেয়। এতে করে তাদের পরিবারটি আরও বড় হবে। এবার একদিন হেদার এবং রাইফ সিদ্ধান্ত নেয় যে তারা দুজন মিলে একা একা পুরো পৃথিবীকে ঘুরে দেখবে এবং তারা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে। আর এই বিষয়টিতে তাদেরকে পরিবারের সবাই সম্মতি দেয়, কারণ তারা যদি একা একা সার্ভাইভ করতে শেখে তাহলে তাদের হাত ধরিয়ে আরও একটি জেনারেশন গড়ে উঠবে। এরপর রাইফ এবং হেদার সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগেই তারা তাদের সঙ্গে করে প্রচুর পরিমাণে খাবার পানি নিয়ে নিয়েছিল, তাই তাদের খাবার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। এভাবেই প্রায় অনেক দিন সময় পার হয়ে যায়। যদিও এতগুলো বছর তারা অনেক ভালোভাবেই সার্ভাইভ করছিল, কিন্তু বর্তমানে তারা অনেক বড় একটি সমস্যার সম্মুখীন হয়। সেটা হলো সমস্ত জায়গাতেই পানির অনেক অভাব দেখা দেয়। আস্তে আস্তে তাদের কাছে পান করার মতো পানি থাকে না। তাই বিষয়টি চেক করার জন্য তারা আশেপাশের এরিয়াগুলো দেখতে যায়। আর সমস্ত জায়গাতে যাওয়ার পর তারা দেখতে পায় যে চারিপাশে যত নদীনালা ছিল সবগুলো শুকিয়ে গিয়েছে। আসলে এতগুলো বছর ধরে হঠাৎ করে সমস্ত মানুষ বিলুপ্ত হয়ে যাওয়ায় প্রকৃতির উপর এর প্রভাব পড়েছে, যার ফলে আস্তে আস্তে পৃথিবীর স্বাভাবিক জিনিসগুলোতে পরিবর্তন ঘটছে। এ কারণে প্রায় বেশ কয়েক বছর ধরে বৃষ্টি না হওয়ার ফলে পৃথিবীর প্রত্যেকটি জায়গাতেই পানির অভাব দেখা দিয়েছে। তাই উইলিয়াম এবং তার পরিবারের সবাই অনেক দুশ্চিন্তায় ছিল। তারা বুঝতে পারছিল না যে পানির ব্যবস্থা এবার তারা কিভাবে করবে। তো এভাবেই বেশ কয়েকদিন পর দেখা যায় উইলিয়ামদের বাড়ির সামনে দুটো গাড়ি নিয়ে কিছু মানুষ আসে, যেটা দেখে উইলিয়াম তার পুরো পরিবারকে সাবধান হয়ে যেতে বলে, কারণ যেহেতু এখন পৃথিবীতে পানির অভাব দেখা দিয়েছে তাই যে কোনো সময় যে কোনো দল তাদের জায়গাটিকে দখল করতে পারে। তাই তারা সবাই মিলে তাদের বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয়
এরপর সেই গাড়িগুলোর মধ্য থেকে একটি গ্রুপ বেরিয়ে আসে, যেখানে চার্লি নামক একজন ব্যক্তি ছিল। চার্লি এখানে তাদেরকে জানায় যে তারা তাদের কোনো ক্ষতি করতে আসেনি, বরং তারা হচ্ছে সার্ভাইভার্স। শহরে তাদের অ্যাড্রেস দেখতে পেয়ে তারা এখানে এসেছে। তবে তারা এখানে থাকতে আসেনি, বরং তাদের গ্রুপের সবাই বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে পছন্দ করে। আর এতগুলো বছর ধরে তারা ট্রাভেল করে অনেক জায়গাতে গিয়েছে, কিন্তু এখন তাদের কাছে তেলের পরিমাণ অনেক কম আছে। তাই তাদের সঙ্গে তারা এখানে তেল নিয়ে ডিল করতে চাইছে। আর যদি উইলিয়ামরা তাদেরকে তেল দেয়, তাহলে তেলের বিনিময়ে তারা তাদেরকে পানির ব্যবস্থা করে দেবে। উইলিয়াম জানতে চায় সেটা কিভাবে। চার্লি তখন তাকে জানায় যে তাদের কাছে অনেক বড় একটি ড্রিল মেশিন রয়েছে, সেটার মাধ্যমে তারা মাটির অনেক গভীর পর্যন্ত গর্ত তৈরি করে সেখানে তাদের জন্য একটি হেডপাম্প লাগিয়ে দেবে। উইলিয়ামের কাছে ডিলটি অনেক পছন্দ হয়। তাছাড়া তাদের কাছে প্রচুর পরিমাণে তেল ছিল, যেগুলো তাদের কোনো কাজেই লাগছে না। তাই তেলের বিনিময়ে পানির ব্যাপারটি মন্দ নয়। তাই উইলিয়াম তাদের সবাইকে বাড়িতে নিয়ে আসে, আর তারা প্রথমেই তাদের সবাইকে কিছু খাবার খেতে দেয় এবং তারা সবাই বর্তমান পৃথিবীর অবস্থা সম্পর্কে অনেক গল্প করে। এরপর কিছুক্ষণের মধ্যেই চার্লিদের টিমটি কাজ শুরু করতে চায়। উইলিয়াম তখন তাদেরকে জায়গা দেখিয়ে দিলে তারা দ্রুত তাদের ড্রিল মেশিনটি সেখানে সেট করে ফেলে, আর সঙ্গে সঙ্গেই তারা খননের কাজ শুরু করে দেয়। কিন্তু সমস্ত জায়গাতে পানি শুকিয়ে যাওয়ার কারণে হয়তো পানি পর্যন্ত পৌঁছতে তাদেরকে আরও অনেক গভীরে গর্ত করতে হবে, আর এই প্রসেসটি কমপ্লিট হতে প্রায় কয়েকদিন সময় লাগবে। তাই উইলিয়াম চার্লিদের গ্রুপটিকে কিছুদিনের জন্য তাদের সঙ্গে থাকতে বলে। এমনকি উইলিয়াম এবং চার্লি অনেক ভালো বন্ধুও হয়ে যায়। একদিন তারা দুজন মিলে একসঙ্গে জঙ্গলে শিকার করতে যায়, কিন্তু এখানে উইলিয়ামের কাছে চার্লির আচরণ অনেকটাই অদ্ভুত মনে হয়। তাছাড়া সে চার্লির কাছ থেকে জানতে পারে যে অনেকবারই খাবার পানি এবং বিভিন্ন রিসার্চের জন্য সে অনেক মানুষকেই মেরে ফেলেছে, আর চার্লি নাকি তাকে বন্ধু মনে করে এসব বলছে। কিন্তু উইলিয়ামের কাছে বিষয়টি একদমই ভালো লাগে না। তাই সেদিন সন্ধেবেলা উইলিয়াম তার পরিবারকে জানায় যে তাদের সবাইকে এই কয়েকটা দিন চার্লির কাছ থেকে সাবধানে থাকতে হবে, কারণ চার্লি রিসার্চের জন্য অনেক মানুষকেই মেরে ফেলেছিল, আর তাদেরকে মারতেও হয়তো সে দ্বিধাবোধ করবে না। বিষয়টি উইলিয়াম আমাকে জানালে এমা বলে যে তাকে এত দুশ্চিন্তা করতে হবে না, এমনিতেও কয়েকদিনের মধ্যেই ড্রিল শেষ হলে তারা চলে যাবে, তখন আর কোনো ভয় থাকবে না। তো এভাবেই প্রায় একটানা দুদিন যাবৎ ড্রিলের কাজ চলছিল, আর উইলিয়ামও এই সময় তার পরিবারকে নিয়ে অনেক সাবধানে ছিল। এভাবেই প্রায় 4 দিন পর্যন্ত ড্রিল হওয়ার পর অবশেষে মাটির নিচ থেকে পানি বেরিয়ে আসে, ফলে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এতদিন পর পানির একটি উৎস পেয়ে তারা অনেক আনন্দ করছিল। এরপর উইলিয়াম এখানে চার্লিকে বলে যে তাদের ডিল এখন শেষ হয়েছে, তারা এখন তাদের প্রাপ্য তেল নিয়ে এখান থেকে যেতে পারবে। চার্লিও জানায় যে সবকিছু প্রস্তুত করে তারা চলে যাবে। এবার রাতের বেলা তাদেরকে বিদায় দেওয়ার জন্য একটি পার্টির আয়োজন করা হয়। কিন্তু উইলিয়াম এখনও অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ এই কয়েকদিনে সে চার্লিকে অনেক ভালোভাবেই চিনেছে। তাই তার কাছে মনে হচ্ছিল না যে চার্লি এত সহজে এখান থেকে যাবে। এখন পার্টি শেষে রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন উইলিয়ামের ঘুম আসছিল না। এমন সময় উইলিয়াম একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর সে বিষয়টি চেক করার জন্য বারান্দায় এসে দেখতে পায় যে চার্লি একটি রুম থেকে বেরিয়ে আসছে, আর বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তার বন্ধু সাইরাস, যাতে করে কেউ আসলে সাইরাস তাকে আগেই সতর্ক করতে পারে। বিষয়টি দেখে উইলিয়াম দৌড়ে চলে যায় সেই রুমটির মধ্যে, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে রুমটির মধ্যে ইভি বসে বসে কাঁদছে। ইভি হলো সেই মেয়েটি যে কিনা তার বাবার কাছে হ্যারেস্ট হয়েছিল। আর উইলিয়াম ইভির কাছ থেকে জানতে পারে যে চার্লিও তার সঙ্গে বাজে কাজ করেছে। এটা জানতে পেরে উইলিয়াম প্রচণ্ড রেগে যায়, আর সে দ্রুত গিয়ে তার পরিবারের সবাইকে বিষয়টি জানায়। উইলিয়ামকে তখন তার পরিবারের কয়েকজন সদস্য জানায় যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, তারা হয়তো আর চাইলেও কিছু করতে পারবে না, কারণ তারা দেখেছে যে চার্লিদের কাছে অনেক অস্ত্র আছে। তাই তারা চাইলেও তাদেরকে কিছুই করতে পারবে না। এমনকি চার্লি এবং তার টিম বলাবলি করছিল যে তারা নাকি এই জায়গাটিকে দখল করবে। একথা শুনে উইলিয়াম তখন বলে যদি এমনটা হয় তাহলে তাদেরকে চার্লিকে মারতে হবে। এতগুলো বছরে তারা কখনো কোনো মানুষকে হত্যা করেনি, কিন্তু এখন এটা তাদেরকে করতেই হবে। তা না হলে চার্লি এখানে থাকলে সে গ্রুপের সমস্ত মেয়েদেরকে হ্যারেস্ট করবে, এমনকি তার জন্য তারা কেউ স্বাধীনভাবে বাঁচতে পারবে না। যদিও উইলিয়ামের কথায় সবাই একমত ছিল, কিন্তু কেউ কেউ এখানে বলছিল যে পৃথিবীতে তো মানুষের সংখ্যা কম রয়েছে, তাই কোনো মানুষকে মারাটা কি তাদের ঠিক হবে? কিন্তু উইলিয়াম তখন বলে যে চার্লির মতো মানুষ যদি বেঁচে থাকে তাহলে বরঞ্চ সে ভবিষ্যতে আরও অনেক মানুষকে মারবে, যেমনটা সে এর আগেও করেছিল। এটা শুনে উইলিয়ামের সঙ্গে সবাই একমত হয়। এবার উইলিয়াম সবাইকে জানায় যে তারা যদি শুধু চার্লিকে মারে তাহলে তার টিম কিছুই বলবে না, কারণ চার্লির টিমেও এমন অনেক মানুষ রয়েছে
যাদেরকে চার্লি তাদের গোলাম বানিয়ে রেখেছে। এরপর উইলিয়াম তার পরিবারকে নিয়ে সোজা চলে যায় চার্লির কাছে। উইলিয়াম প্রথমে চার্লিকে খুব সুন্দরভাবে ডাকে, যাতে করে চার্লির কোনো সন্দেহ না হয়। এরপর চার্লির টিমের কোনো কিছু টের পাওয়ার আগেই উইলিয়াম চার্লিকে মেরে ফেলে। যদিও এই কাজটি করে উইলিয়ামের নিজের কাছেও অনেক খারাপ লাগছিল, কারণ এই প্রথমবার সে কোনো মানুষকে মেরেছে। তারপরও তার পরিবারকে রক্ষা করাটা ছিল তার দায়িত্ব। যেই পরিবারকে সে এত কষ্ট করে তৈরি করেছে, সেই পরিবারকে সে এত সহজে হারাতে চায় না। এবার পরের দিন সকালে সবাই যখন চার্লির মৃত্যুর কথা জানতে পারে, তখন উইলিয়ামের পরিবার চার্লির গ্রুপের সবাইকে বলে যে চার্লি আসলে গতকাল কি কাজ করেছিল আর কেনই বা তারা চার্লিকে মেরেছে। এমনকি তারা তাদের সবাইকে এটাও বুঝিয়ে বলে যে তারা সবাই চাইলে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারে, প্রত্যেকের জন্যই খাবার পানি সবকিছু রয়েছে। তারা সবাই চাইলে তারা অনেক বড় একটি পরিবার হতে পারবে। একথা শুনে চার্লির টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। তারাও সিদ্ধান্ত নেয় সমস্ত কথা ভুলে গিয়ে তাদের সঙ্গে একটি পরিবার হয়ে সুন্দরভাবে বাঁচতে। তাছাড়া তাদেরও একটি নির্দিষ্ট থাকার জায়গার প্রয়োজন ছিল। উইলিয়ামের পরিবারের সবাই তাদেরকে এটাও জানায় যে এখানে থাকতে হলে অবশ্যই তাদের প্রত্যেককেই তাদের সঙ্গে কাজ করতে হবে, কিন্তু এমনটা যদি তারা না করতে চায় তাহলে তাদের জন্য সমস্ত রাস্তা খোলা আছে। তারা চাইলে চলেও যেতে পারে, কিন্তু কেউই এখান থেকে যেতে রাজি হয় না। তারা সবাই তাদের সঙ্গেই থাকতে চায়, কারণ এতগুলো দিনে তারা সবাই বুঝতে পেরেছিল যে উইলিয়াম এবং তার পরিবার আসলে কতটা ভালো মনের মানুষ। তবে টিমের সবাই এখানে থাকতে চাইলেও চার্লির যে কাছের বন্ধু সাইরাস ছিল, সে এখানে তাদেরকে দোষারোপ করছিল যে তারা অন্যায়ভাবে তার বন্ধু সাইরাসকে হত্যা করেছে, তাই তাদেরকে নাকি এই শাস্তি পেতেই হবে। সে তার পুরো টিমকে নিয়ে তাদেরকে মেরে ফেলবে। কিন্তু এখানে দেখা যায় যে চার্লির পুরো টিমই ছিল এখন উইলিয়ামের পক্ষে। এখানে চার্লির টিমের একজন সদস্য বলে যে চার্লি কেমন মানুষ ছিল সেটা তারা সবাই জানে। সে লিডার হওয়ার সুযোগ নিয়ে তাদের সঙ্গে অনেক অন্যায় করেছে। এমনকি তাদের গ্রুপে যতগুলো মেয়ে রয়েছে তাদের সবার সঙ্গে চার্লি খারাপ কাজ করেছে। তারা চার্লির ভয়ে কোনোদিন কোনো কিছু বলতে পারেনি। আর সাইরাস এখন সেই চার্লিরই পক্ষ নিচ্ছে। এখানে সাইরাসই একা ছিল যে কিনা চার্লির পক্ষে কথা বলছিল, তাই সবাই তখন সাইরাসের বিরুদ্ধে চলে যায়। তাই উইলিয়াম এবং বাকি সবাই মিলে সাইরাসকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু ঠিক তখনই সাইরাস উইলিয়ামের কাছে ক্ষমা চায় আর বলে সে আর কোনোদিনও চার্লির কথা বলবে না, সে তাদের কথা মতোই চলবে। তারা যেন তাকে তাদের সঙ্গে নিয়ে নেয়, কারণ এমন পৃথিবীতে সে একা একা সার্ভাইভ করতে পারবে না। কিন্তু উইলিয়াম এবার সাইরাসকে আর বিশ্বাস করে না, কারণ সাইরাস চার্লির খারাপ কাজে তার সঙ্গ দিয়েছিল, তাই এটাই তার প্রাপ্য শাস্তি। এই ঘটনার পর প্রায় ২০ বছর সময় পার হয়ে যায়, আর বর্তমানে পৃথিবীর প্রায় অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। পৃথিবীর আবহাওয়া অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এমনকি উইলিয়ামদের যে বাচ্চারা ছিল তারাও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর তারা সবাই মিলে এখন একটি প্লেন তৈরি করার চেষ্টা করছে, কারণ তারা আস্তে আস্তে পৃথিবীকে আগের মতোই আধুনিক বানাতে চায়। উইলিয়ামের ছোট ছেলে এখানে সবাইকে বলে যে তারা তাদের প্লেন তৈরির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে, হয়তো আর অল্প কিছুদিনের মধ্যেই তারা তাদের কাজটিতে সফল হবে। আর যদি তারা কোনোভাবে প্লেনটি বানাতে সক্ষম হয় তাহলে তারা খুব সহজেই পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন রিসোর্স আনতে পারবে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় যে হঠাৎ করে ফ্যামিলির অনেক মেম্বারই অসুস্থ হয়ে যাচ্ছে। এভাবেই অল্প কিছুদিনের মধ্যেই প্রায় অর্ধেক মানুষই অসুস্থ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি থাকে না যে আবারও নতুন কোনো ভাইরাস এসেছে, কারণ যারা যারা অসুস্থ হচ্ছিল তাদের মধ্যে সেই একই সিমটমসগুলো রয়েছে যেগুলো ২০ বছর আগে সেই মহামারীতে ছিল। ডক্টর মলি এখানে উইলিয়ামকে জানায় যে আস্তে আস্তে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর সেই ভাইরাসটির সঙ্গে মানিয়ে নিয়েছিল, কিন্তু সেই পুরনো ভাইরাসটি এখন আবারও নতুন রূপে ফিরে এসেছে। কিন্তু ভাইরাসের নতুন স্ট্রেনটি ততটাও বেশি শক্তিশালী নয়, তাই খুব শীঘ্রই তারা এটার প্রতিষেধক তৈরি করতে পারবে। তো এখন পরিবারের যারা যারা অসুস্থ ছিল তাদেরকে পরিবারের সুস্থ মানুষেরা দেখাশোনা করছিল। তবে উইলিয়ামের ছোট ছেলে জয়ী ছিল সবচাইতে অসুস্থ, তাই তাকে নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। কিন্তু এর মাঝে একদিন হঠাৎ করেই হেদার ফিরে আসে, যে কিনা রাইফের সঙ্গে সফরে গিয়েছিল। তবে হেদার এখানে কাঁদতে কাঁদতে তাদের সবাইকে জানায় যে সে এবং রাইফ ট্রাভেল করতে করতে শহরের পর শহর ঘুরেছে। তারা বিভিন্ন জায়গাতে গিয়েছে এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন নতুন নতুন জায়গাকে খুঁজে পেয়েছে। কিন্তু যতবারই তারা নতুন কোনো শহরে পৌঁছেছে ততবারই প্রত্যেকটি শহরই তারা পরিত্যক্ত পেয়েছে, কোথাও কোনো মানুষ ছিল না। তারপরও তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে মানুষকে খুঁজছিল। আর এভাবেই একদিন যখন তারা একটি পাহাড়ের উপর যায় তখন তারা সেখানে অদ্ভুত একটি মানুষকে দেখতে পায়। হেদার তখন সেই মানুষটির পিছু করে, কিন্তু ততক্ষণে সেই লোকটি পালিয়ে গিয়েছিল। তবে পরক্ষণেই দেখা যায় যে সেই লোকটি পেছন থেকে এসে রাইফের গলায় একটি চাকু ধরে রাখে
আর এমন সময় হেদার বুঝতে পারে যে এই মানুষটি আসলে আর কেউ নয়, বরং সে হচ্ছে সাইরাস, যাকে তার বাবা উইলিয়াম অনেক বছর আগে বের করে দিয়েছিল। আর তাই উইলিয়ামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সাইরাস এখানে রাইফকে মেরে ফেলে। এরপর সে হেদারকেও মারতেই যাচ্ছিল, কিন্তু হেদারই উল্টো কোনো মতে তাকে মেরে ফেলে। কিন্তু রাইফকে হারিয়ে হেদার একদম ভেঙে পড়েছিল, কারণ সে রাইফকে অনেক ভালোবাসে। তবে তার এখন কিছুই করার ছিল না। সে রাইফকে সুন্দরভাবে একটি জায়গাতে দাফন করে। এরপর সে তার গাড়ি নিয়ে রওনা হয় তাদের বাড়ির উদ্দেশ্যে। তবে অর্ধেক রাস্তা আসার পরেই তার গাড়ি বন্ধ হয়ে যায়, ফলে বাকি রাস্তা সে একটানা কয়েকদিন পায়ে হেঁটেই আসে। রাইফের মৃত্যুর কথা জানতে পেরে তারা সবাই অনেক কষ্ট পায়। এবার আস্তে আস্তে পরিবারের অসুস্থ মানুষেরা আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই মলিয়া সময় নষ্ট না করে সে একাই বিভিন্ন শহরে শহরে ঘুরতে থাকে এবং ভাইরাসটির প্রতিষেধক বানানোর জন্য বিভিন্ন জিনিস খুঁজতে থাকে। অন্যদিকে জয়ীর শরীরে জ্বরের পরিমাণ এতটাই বেশি ছিল যে সবাই তার শরীরে তাপ কমানোর জন্য তাকে পানিতে শুয়ে রাখে। এরপর বেশ কিছুদিনের মধ্যেই মলি কিছু মেডিসিন তৈরি করে ফেলে, যেটা পরিবারের প্রত্যেকটি সদস্যের শরীরেই অনেক কাজ করে। তারা দ্রুত সুস্থ হয়ে যায়, কিন্তু কোনো ধরনের মেডিসিনই জয়ীর শরীরে কাজ করছিল না। তাই একদিন জয়ী শেষবারের মতো সকলের সঙ্গে কথা বলে সেখানেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। উইলিয়াম এবং তার পরিবার এতে অনেক ভেঙে পড়েছিল। বিশেষ করে উইলিয়াম তো তার ছেলের মৃত্যু মানতেই পারছিল না। সে তার ছেলের স্মৃতি ভোলার জন্য বেশ কিছুদিন বাহিরেও থাকে। এরপর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে গ্রুপের আরও 3 জন মানুষ মারা যায়। এই সমস্ত ঘটনার পর উইলিয়াম একদম ডিপ্রেসড হয়ে গিয়েছিল। কিন্তু এমা তাকে বোঝায় যে মানুষের জন্ম যেমন সত্য, তেমনই এটাও সত্য যে মানুষকে মরতেই হবে। তারা চাইলেই কোনো মানুষের মৃত্যু থামাতে পারবে না। একটা সময় শুধুমাত্র তারা 2 জন ছিল, তাদের আপন বলতে কেউ ছিল না। কিন্তু এখন তাদের আপন বলতে অনেক মানুষ রয়েছে। তাই যারা চলে গিয়েছে তাদের স্মৃতি মনে রেখেই বাকিদের জন্য তাদেরকে সুন্দরভাবে বাঁচতে হবে, তাদেরকে ভবিষ্যতের জন্য সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। এসব বলে এমা সেখান থেকে চলে গেলে উইলিয়ামও তাদের শহরের সবচাইতে উঁচু পাহাড়টিতে চলে যায় এবং সেখানে দাঁড়িয়ে সে সূর্যোদয় দেখতে দেখতে অনুভব করতে পারে যে এতগুলো বছরে পৃথিবী আসলে কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। পৃথিবী আর কোনোভাবেই আগের মতো নেই। তাই পৃথিবীর সঙ্গে সঙ্গে এখন তার চিন্তা ভাবনাকেও বদলাতে হবে। এসব ভেবে উইলিয়াম তাদের পরিবারের বাচ্চাদের কাছে চলে আসে। আর উইলিয়াম এখানে সবাইকে বলে যে আসলে তারা ভুল পথের দিকে এগিয়ে যাচ্ছিল। পৃথিবীকে আগের মতো করতে চাওয়াটাই তাদের সবচাইতে বড় ভুল। বরং পৃথিবীর বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই তারা সবাই সুন্দর একটি জীবন পাবে। তারা পৃথিবীকে যেমন ভেবে সারভাইভ করছিল, পৃথিবী এখন মোটেও তেমন নেই। তাই প্রকৃতির পরিস্থিতি অনুযায়ী তাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে। তাই আজ থেকে তারা সেটাই শিখবে যেটা প্রকৃতি তাদেরকে শেখাবে। তো কিছুদিনের মধ্যে উইলিয়াম তার পরিবারের সবাইকে নিয়ে সবার প্রথমে রেডিও ঠিক করছিল, যাতে করে তারা সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে পারে। এভাবেই উইলিয়াম প্রথমে একটি রেডিও স্টেশন খুলে ফেলে। এরপর আস্তে আস্তে তার পরিবার যত বড় হতে থাকে, উইলিয়াম এবং বাকি সবাই মিলে বিভিন্ন খেলার আয়োজন করতে থাকে। এমনকি সময় কাটাতে তারা বিভিন্ন জায়গাতে পিকনিকে যায়। অর্থাৎ তারা সবাই এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এমনকি তারা আস্তে আস্তে সেই সমস্ত শহরগুলোতেও যেতে থাকে যেই শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছে। প্রতিনিয়ত তারা এক এক করে প্রত্যেকটি শহরকে পরিষ্কার করতে থাকে। আর উইলিয়াম এবং তার পরিবারের সবাই ছোটদেরকে শেখাতে থাকে যে মানুষ আসলে কিভাবে বসবাস করত, কিভাবে একে অপরের কাজে সহযোগিতা করে মানুষ আদি যুগ থেকে পৃথিবীকে আস্তে আস্তে কতটা উন্নত করেছিল। এভাবেই তাদের সময় কাটছিল। আর দিনের পর দিন তাদের পরিবারটি অনেক বড় হচ্ছিল। এরপর দেখতে দেখতে প্রায় 50 বছর সময় পার হয়ে যায়, যেখানে আমরা উইলিয়ামকে দেখতে পাই। উইলিয়ামের এখন অনেক বয়স হয়ে গিয়েছে, আর সে তার নাতির হাত ধরে একটি রাস্তা দিয়ে হাঁটছে। তো উইলিয়াম এখানে তার নাতিকে বলে যে এখন সে যে নতুন দুনিয়াকে দেখছে আর পৃথিবীতে নতুন নতুন মানুষকে দেখছে, সে সবাই হচ্ছে তাদেরই বংশধর। এতগুলো বছর ধরে সে তার পরিবারকে পরিচালনা করেছে। তবে এখন থেকে তার নাতিকে সবকিছু করতে হবে। তাকে তার ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।